যত বেদনা, যত গ্লানি, যত দুঃখ, যত কষ্ট, আজ সব রয়ে যাক পুরাতন এই দিনে। স্বাগত হোক নূতন এক ভোর, নূতন এক সকাল জীবনে নিয়ে আসুক সকলের অনেক অনেক খুশি, আনন্দ আর এক শান্তিময় জীবন। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বছরের সেই শেষতম দিন, যা পুরাতনকে বিদায় জানিয়ে নতুন এক দিনের সূচনা, নতুন এক বছরের সূচনা শুরু হতে চলেছে। আগামী বছরটা আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ, সুখ, শান্তি এবং যাতে আমরা সুষ্ঠুভাবে একটা জীবন কাটাতে পারি, এই সুন্দর পরিবেশে যেন আমরা সকলে মিলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, যেন সন্তানদেরকে একটা সুষ্ঠু পরিবেশ আমরা দিতে পারি, সেই কামনা জানিয়ে পুরাতনকে আজ বিদায় জানাই, নতুনকে জানাই অনেক অনেক স্বাগত। যেমন নূতন সময়কে স্বাগত জানাচ্ছি, তেমনি এই যে পুরাতন যে কর্মসূচি, সেগুলোও তো আর বাদ দেওয়া যাবে না। তাই পুরাতন রুটিন মেনেই সমস্ত কাজে লেগে পড়েছি। সকালে চা খাওয়া হয়ে গেছে। আজকে জলখাবারের বিশেষ কোনো আয়োজন করিনি, আলুর চচ্চড়ি আর মুড়ি এই দিয়ে মধ্যবিত্তের টিফিনটা হয়ে যাবে। কিন্তু তার আগে এই সমস্ত কাজকর্মগুলো করে নেব। আর আজকে একটা বিশেষ কাজ করব, যেটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। যদি কারোর কোনো উপকারে এসে থাকে তাহলে খুবই ভালো হবে। আর আমি জানি আমার থেকেও অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে আপনাদের এই সমস্ত কাজে, তবুও যতটুখানি জানি, যতটুখানি করি, সেইটুখানি নয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওই ঘরে সমস্ত কাজটা হয়ে গেছে। এবার এই যে বলতে পারেন মায়েরও ঘর আবার ছেলেরও ঘর, দুজনে একসাথে এই ঘরে থাকে আর দুজনে সবসময় খুনসুটি করে। তো যাই হোক, এই ঘরটাতেও পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে অনেক কাজ আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কয়েকদিন এই মানি প্ল্যান্টটা একটু রোদ্দুরে দিচ্ছি, কেননা নতুন শেকড় বেরোচ্ছে, সেই কারণে। আর যেই পছন্দ মতো বা কাজটা করব বলে ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো এই যে প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই গাছগুলো আমি বসিয়েছি। তখন মাটিতে দিয়েছিলাম গোবর সার আর নিমখোল। আর তখন কিন্তু রাসায়নিক কোনো সারই আমি দিইনি। আর এটা ছিল আলু জমির মাটি, একদম খুব সুন্দর মাটি। প্রতি বছর আমি নূতন মাটিতেই গাছটা বসাই। আর তারপরে এই যে গোড়াগুলো আস্তে আস্তে করে খুশে নিচ্ছি। একদম যে গাছের শিকড়ের গোড়া তা নয়, তার থেকে একটু দূরে মাটিগুলো আস্তে আস্তে খুশে নিচ্ছি। আজকে একটু সার দেব, কেননা প্রথম এক সপ্তাহ বাদে আমি সার দিই। তারপরে যেই ফুলগুলো শুরু হয় 10 দিন 15 দিন ছাড়া ছাড়া অল্প অল্প করে সার দিতে থাকি, আর প্রতিনিয়ত জল এগুলো দিতে থাকি। আসলে আমি জানি যে গাছ পরিচর্যা করা বা এইগুলো দেখানোর হয়তো কোনো প্রয়োজন আছে কি না জানি না, তবে আমার যেহেতু ডেলি ব্লগ আর আমি আমার নিত্য জীবনের এই কাজগুলো করে থাকি। আর যদি আমার মতো গাছপ্রেমিকরা একটুখানি সাহায্য পায়, সেই জন্যই একটু দেখানো। এই যে সাদা দানা দানাদার সারটা দেখছেন, এটা হলো গুমর। তো সারের দোকানে গিয়ে গুমর বললেই ওনারা দেবেন। এটা হলো গাছের গোড়া শক্ত করে, ফলন ভালো হয়, মানে যে কোনো ফলদারযুক্ত গাছের ফলন ভালো হবে। আর ফুল ফল তো একই ব্যাপার, তো সেই কারণে অল্প অল্প করে দিতে হবে। তার মানে এই নয় অতিরিক্ত দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছের শেকড়গুলো নষ্ট হয়ে গাছ মারা যেতে পারে।
ফলে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে এই যে হালকা করে মাটি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা যদি ডাইরেক্ট মাটির ওপরে দেওয়া হয় আর রোদ্দুরের তাপ পড়ে তাহলে এই সারটা নষ্ট হয়ে যাবে, মানে দেখবেন যে একদম গুঁড়ো চুনের মতো হয়ে যাচ্ছে, ডাস্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই মাটিগুলো হালকা করে চাপা দিয়ে আর জল দিয়ে দেব। আর এটা করতে হয় সাধারণত সকালের দিকে কিংবা বিকেলের দিকে। দুপুরের দিকে যেহেতু কড়া রোদ্দুর থাকে সেই কারণে দুপুরের দিকে না দেওয়াটাই ভালো। আর এটা আমি দিচ্ছি সকালের দিকেই। আর গাছ কারি না ভালো লাগে বলুন তো? গাছ আমরা ছোটোখাটো কম বেশি সবাই করে থাকি গাছের যত্ন। তো এইভাবে সমস্ত গাছগুলোতে আমি দিয়ে দেব সার। আর এবছর আমার গাছ বসাতে একটু লেট হয়েছে। আর এখনও যে ছাদে কি পরিমাণ টব পড়ে রয়েছে আপনাদেরকে যদি দেখাতে পারতাম। আগের বছরে প্রচুর গাছ বসিয়েছিলাম, এবছর ওই যে সময়ের অভাবে আমি একদম গাছ বসাতে পারিনি। আর এমনিতেই গাছগুলো আনার আমার লেট হয়ে গেছে, কেন গাছটা এখনও ঠিকভাবে গ্রো করেনি, কুঁড়ি এসে যাচ্ছে। মানে গাছটার বয়স হয়েছে ঠিকই, কিন্তু বসানোর সময়টা একটু দেরি হয়ে গেছে। সেই কারণে সারটা আরও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি যাতে গাছটা একটুখানি তাড়াতাড়ি বেড়ে যায়। আসলে অনেকভাবেই গাছ পরিচর্যা করা যায়, আমি যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে দেখালাম। চাইলে আপনারা এর পরিবর্তে ইফকো দিতে পারেন বা অন্য কোনো রাসায়নিক সার দিতে পারেন, বা রাসায়নিক ছাড়াও এমনি অন্য কোনো ভার্মি কম্পোস্ট এই সবগুলোও দিতে পারেন। কিচেন থেকে যে সারটা আমরা পাই, সবজি খোসা এইসব থেকে, তো সেটাও ব্যবহার করা যায়। আসলে যে যেটা করে অভ্যস্ত বা যেটা সুবিধা মনে হয় সেটাই সে করে। তবে আমরা যেহেতু চাষি, সেই কারণে আমার যতটা অভিজ্ঞতা, আমার মনে হয় অল্প জায়গার মধ্যে চাষাবাদ করলে সেটা হয়তো প্রাকৃতিকভাবে করা যায় রাসায়নিক সারমুক্ত জায়গাতে। কিন্তু যখন সেই পরিমাণটা অনেকটা পরিমাণে হতে থাকে বা অনেকটা এলাকা জুড়ে হতে থাকে, তখন কিন্তু সেইটাকে কন্ট্রোল করাটা খুবই কঠিন হয়ে ওঠে, তখন রাসায়নিক সার দিতেই হয়। আরও একটা কথা আমি বলবো ভাবি, কখনো বা বলা হয়ে ওঠে না। সবাই বলে যে চাষ করে প্রচুর সার খোল দেয়, প্রচুর কীটনাশক দেয়, আমরা ফল ভিজিয়ে রাখি, সবজি ভিজিয়ে রাখি। আসলে যারা বাজারে যায় তারা কিন্তু ওই যে পোকা ধরা কানাকুজো বা ছোট ফল ওগুলো কিন্তু কিনে খাবে না। সব থেকে যেটা কালার ভালো, সরেস, একদম দেখতে চকচকে সেই ফলগুলোই খাবে। আসলে সেগুলো তো ওইভাবেই তৈরি হয়। আর দেখবেন বেগুন যদি পোকা বেগুন হয় তাহলে কেউ কিনবে না। আসলে পোকা বেগুনটাই হলো সঠিক, আপনার কোনো রাসায়নিক সার বা ঔষধ ব্যবহার করা হয়নি, যার ফলেই পোকাটা হয়েছে। কিন্তু পোকা ধরা বেগুন তো কেউ বাজার থেকে কিনে খায় না। তাই সবাইকে তো সেইভাবেই চলতে হবে। আসলে মানুষের চাহিদা অনুযায়ী হয়তো চাষিরা চাষ করে থাকে, বা সময় পরিস্থিতি অনুযায়ী চাষিদেরকে ফসল ফলাতে হয়। যাই হোক, সেটা কম বেশি সবারই একটা দায়িত্ব থেকে যায় যে যাই হোক, সেটা আলাদা বিষয়, সেই নিয়ে আর হয়তো তর্ক বিতর্কেতে নাইবা গেলাম। যাই হোক, সবসময় চাষিদেরও দোষ থাকে না। ভালো সরেস ফল বা ফসল নিতে গেলে সবাইকেই কিছু না কিছু মেনে চলতে হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম, অনেক জ্ঞান, অনেক মান অভিমান, অনেক তর্ক বিতর্কের কথা হয়তো বলে ফেললাম। যদি কারোর মনে কোনো অংশে কষ্ট দিয়ে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। একটা পাগলি ভেবে একদম ইগনোর করে যাবেন আমার কথাগুলো। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী অনেক ভিডিও তৈরি করার। আর এই যে পালং শাক দেখালাম, এগুলো কিন্তু আমাদের জমির পালং শাক।
আর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি অল্প পরিমাণে আলু আর দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখানে চাইলে আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, তবে এই এক সবজিতেই হবে বাচ্চি মাত। এটা ডালও বটে বা একটা সবজির আকারও নিয়ে নেবে। তো সমস্ত কিছু দিয়ে প্রেসার কুকারে আমি দুটো একটা সিটি দিয়ে নেব, যার ফলে ডাল আলু সমস্তটাই সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর সেই ফাঁকে করে নিচ্ছি বেগুন ভাজা। এটা তো শীতকালের একদম ফেভারিট, সবাইয়েরই ঘরে ঘরে প্রতিদিন প্রায় হয়ে থাকে বেগুন ভাজা। তো যাই হোক, আমিও সেই কাজে কেন ব্যতিক্রম থাকবো, তো বেগুন ভাজা করে নিচ্ছি। আর তারপরে করে নেব কিন্তু মাছ। সেই মাছটা যদিও বা কালকে মাছটা হয়ে গিয়েছিলো, একটুখানি বেঁচে আছে, সেই মাছটাই আজকে রান্না করে নেব। আর রোজ দিন যে ভালো মন্দ খেতেই হবে আমি বিশ্বাস করি তা না, যেটা ভালোবেসে রান্না করা হবে সেটাই কিন্তু সুস্বাদু অমৃত হয়। যাই হোক, এই যে একটুখানি মাছ ছিল ওটা করে নিয়েছি। আর তেলের ওপরে শুকনো একটা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচি করা। তো এইটা দিয়ে হালকা করে ভেজে নেব, খুব একটা যে কড়া করে ভাজবো তাও নয়। তো তারপরে ওই যে ডালটা সিদ্ধ করে রেখেছি, এই ডালটা কিন্তু ঢেলে দেব। আর ডালটায় যেহেতু হলুদ দিইনি আমি, তাই একটুখানি হলুদ দিয়ে নেড়ে নিয়েছি তেলের সাথে। তারপরে এই যে ডালটা ঢেলে দিলাম। ব্যাস, লবণ মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলেই এটা কিন্তু একটা সবজিরও কাজ হবে, প্লাস যদি কেউ ডাল হিসাবে শুধু মনে করতে চায় তাহলেও হবে। অল্প পরিমাণে চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, ওই যে একটু ভুলো মন। তো যাই হোক, এখানে জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে। আর এই রান্নার সাথে সাথে আপনাদের বন্ধু বকবক করে এতক্ষণ যে মাথা পাগল করে দিল, আজকের মতো সে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন বছরে। ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন আর পরিবারের সাথে থাকবেন।